আজকে দেখবেন এমনই একটি অ্যাডভেঞ্চার কাহিনী যেখানে একদল মানুষ বেড়াতে গিয়ে একটি নির্জন দ্বীপে আটকে পড়ে এবং তারপর তাদের সাথে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমি মিজান রয়েছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এমএস এক্সপ্লানেশন। আর আজকের মুভি দ্য আইল্যান্ড। মুভি শুরু হয় একটি ধূমকেতু দেখিয়ে, যেটা কিনা ক্রমাগত পৃথিবীর দিকে এগিয়ে আসছে। আর খবরে জানানো হয় এই ধূমকেতুটি খুব শীঘ্রই পৃথিবীতে আছড়ে পড়বে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে যায়। কিন্তু এর মধ্যেও এমন কিছু মানুষ থাকে যাদের জীবনে এই সংবাদ কোনো রকম প্রভাব ফেলে না। আর এমনই এক ব্যক্তিকে দেখানো হয় যার নাম জিন। জিন এই সংবাদ নিয়ে কোনো রকম চিন্তা করে না, বরং সে তার ভাই সিয়াওকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করে। আসলে জিনের কোম্পানির যে ওনার, যার নাম জেং, সে ঘুরতে যাওয়ার জন্য একটি অফার বের করে। তাই এই সুযোগে জিন ও তার ভাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। জিন কোম্পানিতে কাজ করে ঠিকই, কিন্তু সে ভাগ্যকে অনেক বেশি বিশ্বাস করে। তাই সে লটারিতে প্রচুর পরিমাণে টাকা খরচ করে, কারণ সে বিশ্বাস করে সে একদিন না একদিন হঠাৎ করে বড়লোক হয়ে যাবে। তাছাড়া জিন তার কোম্পানিতে কাজ করা একটি মেয়ে যার নাম সেন, তাকে সে খুব বেশি পছন্দ করে। তাই সে চায় বড়লোক হয়ে তাকে ইমপ্রেস করবে। এখন কোম্পানির ওনার আসতে না আসতেই এই যাত্রা শুরু হয়ে যায়। কিন্তু জেন তার এমপ্লয়ীদের কাউন্ট করে না, ফলে জিন ও সিয়াও বাস মিস করে। কিন্তু অবশেষে জেং তাদেরকে বাছে নিয়ে নেয়। এখন এরা সবার প্রথমে বাস থেকে নেমে একটি শিপে উঠে পড়ে, যার সাহায্যে তারা সমুদ্র যাত্রা শুরু করে দেয়। এখন এই শিপে যে ড্রাইভার রয়েছে, যার নাম ডিক, সে প্রত্যেককে তার পরিচয় জানায় এবং যাত্রা ভালো করার জন্য তাদেরকে এন্টারটেইন করে। এবং এরই মধ্যে জেন তাদেরকে জানায় তার কোম্পানির স্টক ভ্যালু বেড়ে গেছে, যার ফলে প্রত্যেকটা এমপ্লয়ের 10% বেড়ে যাবে। আর এই খবর শুনে প্রত্যেকেই খুশি হয়ে যায়। কিন্তু জিনের খুশি একটু বেশিই থাকে, কারণ সে ইতিমধ্যে জানতে পেরেছে যে তার কাটা লটারিতে সে 72 কোটি টাকা পেয়েছে। এই খুশিতে সে শিপের মধ্যে ডান্স করা শুরু করে দেয় এবং প্রত্যেককে সে এই খবর জানিয়ে দেয়। কিন্তু তখনই শিপের ড্রাইভার ডিক লক্ষ্য করে সমুদ্রে ঝড় উঠেছে এবং বিরাট বড় একটি ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। এবং এই দৃশ্য দেখে প্রত্যেককে ভয় পেয়ে যায়। ডিক প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন এখনই লাইফ জ্যাকেট পরে নেয়। প্রত্যেকেই তার কথা মতো কাজ করে, কিন্তু তাদের সমস্যা আরো বেড়ে যায় যখন একটি বড় জাহাজ ঢেউয়ের সাথে তাদের দিকে এগিয়ে আসে। ডিপও হার মানে না, সে কোনো রকমে তাদের জাহাজটাকে সেই বড় জাহাজের হাত থেকে বাঁচিয়ে ফেলে। কিন্তু এটা করতে গিয়ে তাদের শিপ সমুদ্রের তলায় তলিয়ে যায়। তারা লক্ষ্য করে একটি দৈত্যাকার তিমি তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তাদের ভাগ্য ভালো থাকে, সমুদ্রের ঢেউ তিমিটাকে অন্যদিকে নিয়ে যায়। এরপর বেশ কিছু সময় পেরিয়ে যায়। তারপর দুপুর হলে তাদের শিপটি একটি অচেনা সমুদ্র সৈকতে আটকে পড়ে। এখন প্রত্যেকটা প্যাসেঞ্জার এই শিপ থেকে বেরিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তাদের শরীরে সেই শক্তিটুকু থাকে না, যার ফলে তারা প্রত্যেকেই ব্যর্থ হয়। এখন এর মধ্যে জিংয়ের যখন জ্ঞান ফেরে, তার সবার প্রথমে মনে পড়ে তার লটারির কথা। তাই সে সঙ্গে সঙ্গে লটারিটা তার ডায়েরি থেকে বার করে এবং এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে। সে সবার প্রথমে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং একটা সময় সে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। আর এই মেয়েটি আর কেউই ছিল না, যে ছিল তাদের প্যাসেঞ্জার সেন। সে লক্ষ্য করে সেনের পা একটি পাথরে চাপা পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে এবং বাকি প্যাসেঞ্জারের কাছে নিয়ে আসে এবং এভাবেই তারা এক জায়গায় জড়সড় হয়ে পুরো রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে এই প্রত্যেকটা প্যাসেঞ্জার ডিককে রিকোয়েস্ট করে সে যেন তার কোম্পানিতে ফোন করে সাহায্য চায়, কিন্তু ডিক জানায় সেটা কখনোই সম্ভব নয়, কারণ এই আইল্যান্ডে কোনো নেটওয়ার্ক নেই। আর এরই মধ্যে এই শিপে একজন প্যাসেঞ্জার থাকে যার নাম সি। তার অনুমান বিজ্ঞানীদের কথা ঠিক হয়েছে। আসলে সে মনে করে খবরে দেখানো সেই ধূমকেতু এই স্থানেই আছড়ে পড়েছে, যার ফলে এখানে আর একটি মানুষও বেঁচে নেই। এখন এই কথা শুনে প্রত্যেকটা প্যাসেঞ্জার আরো বেশি ঘাবড়ে যায়, কিন্তু এর মধ্যে যিনি একমাত্র থাকে যে এইসবে বেশি গুরুত্ব দেয় না, কারণ তার মন থাকে সেই লটারিতেই পড়ে।
কারণ সে খুব ভালোভাবেই জানে সে খুব শীঘ্রই ধনী হতে চলেছে। তাই সে কোনো মতেই এই জায়গায় মৃত্যু বরণ করতে চায় না। এবং দেখতে না দেখতেই এরই মধ্যে এই দ্বীপে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে প্যাসেঞ্জারদের বাধ্য হয়ে পাথরের নিচে আশ্রয় নিতে হয়। পরের দিন সকালে এরা প্রত্যেকে একসাথে জঙ্গলের ভিতরে প্রবেশ করে, কারণ এখানে বেঁচে থাকতে হলে তাদের খাবারের প্রয়োজন। তাই তারা খাবার খুঁজতে বার হয়। কয়েকজন প্যাসেঞ্জার গাছে কিছু ফল দেখতে পায়, কিন্তু তাদের সমস্যা হলো কেউই গাছে উঠতে পারে না। শুধুমাত্র ডিকি একজনই থাকে যে কিনা গাছে উঠতে পারে। তাই সে নিজের চেষ্টায় যতটা ফল পাড়ার দরকার ততটা পেড়ে শিপে ফিরে আসে। আর সময়ের সাথে সাথে এই মানুষরাও শিখে যায় কিভাবে এখানে বেঁচে থাকতে হবে। এবং এমনই একদিন তারা তাদের কালারিং জ্যাকেট দিয়ে বড় করে একটি এমার্জেন্সি মেসেজ লেখে এবং শিপের কিছু জিনিসপত্র ব্যবহার করে একটি টাওয়ার বানায়, যাতে তারা বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই সব কিছু করেও তারা ব্যর্থ হয়। এখন এরই মধ্যে একটি বিশাল বিস্ফোরণ হয়। তারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারে এটা ঘটেছে শিপের মধ্যে, কারণ জিনের ভাই সিয়াও শিপটাকে ঠিক করার চেষ্টা করছিল। এখন এই পরিস্থিতি দেখে কোম্পানির ওনার জেং খুব রেগে যায়, কিন্তু এই প্রথমবার তার রাগের কেউ গুরুত্ব দেয় না। এই সব কিছুর পর ডিক কিছু খাবার এবং জল জোগাড় করে নিয়ে আসে, কিন্তু কিছু প্যাসেঞ্জার এই খাবার খেয়ে অভিযোগ করে, কারণ তাদের মতে এই খাবারে খুব বেশি টেস্ট নেই। স্বাভাবিকভাবেই ডিকের বেশ রাগ হয় এবং সে তাদেরকে জানিয়ে দেয় তাদেরকে এখানে থাকতে হলে এই খাবার খেয়েই থাকতে হবে। এরপর ডিক প্রত্যেককে একটি গুহাতে নিয়ে যায়, যেখানে রাত কাটানোর জন্য তারা আগুন জ্বালায়। এদিকে এর মধ্যেই জিন সেনকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সেন তাকে কোনো গুরুত্ব দেয় না। এই সব কিছুর পর এই পুরো গ্রুপটি ডিসাইড করে এখন থেকে তাদের লিডার হবে ডিক, কারণ তাদের মতে ডিকের জ্ঞান তাদের থেকে অনেক বেশি। ডিকও তাদের এই প্রস্তাব মেনে নেয়। পরের দিন সকালে ডিক পুরো টিমকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে দেয়, যাদের মধ্যে কেউ থাকে খাবার খোঁজার দায়িত্ব, কেউ থাকে রান্না করার দায়িত্বে। এখন এই নিয়ম প্রত্যেকে মেনে নেয়, যার ফলে কঠিন পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে ডিক এই লিডারের পদ পেয়ে সে অনেক অহংকারী হয়ে পড়ে, যার ফলে ছোটখাটো জিনিসে সে প্রত্যেকের ওপর রাগ দেখায়। কিন্তু এই সব কিছু জিনের মোটেও ভালো লাগে না, তাই সে এই নিয়ম ভঙ্গ করে বেশ কিছুদিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ে। এবং যখন সে ফিরে আসে, ডিক তাকে ভীষণ বকা দেয়। এমনকি সে সেনকেও মারধর করে, কারণ সেন জিনকে সাপোর্ট করেছিল। এদিকে এই দৃশ্য দেখে জিনের বেশ রাগ হয়, তাই সে ডিকের সাথে ফাইট শুরু করে দেয় এবং একটা সময় তাকে হার মানতে হয়। এবং ডিক তাকে শাস্তি দেওয়ার জন্য দড়ি দিয়ে তাকে উল্টোভাবে বেঁধে গাছে ঝুলিয়ে দেয় এবং প্রত্যেককে জানায় তারাও যদি এমনভাবে নিয়ম ভঙ্গ করে তাহলে তাদেরকেও এরকম শাস্তি দেওয়া হবে। এখন রাত হলে সিয়াও জিনকে কোনো রকমভাবে গাছ থেকে নামায়। পরের দিন সকালে জিন প্ল্যান করে সে আর এই আইল্যান্ডে থাকবে না, তাই সে তার ভাই সিয়াওকেও তার দলে নিয়ে নেয়। কিন্তু সে যখন সমুদ্রের কাছে পৌঁছায়, সেন তাকে বাধা দেয়, কারণ সে মনে করে এটা অনেক রিস্কের। কিন্তু জিন তেমনটা মনে করে না। সে সেনকে সেই লটারিটা দেখায় এবং সে জানায় এই লটারির জন্য তাকে তো এইটুকু রিস্ক নিতেই হবে। তারপরে তারা দুই ভাই একটি ছোট বোট নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করে দেয়। কিন্তু রাস্তার মাঝে তারা একটি সাদা ভাল্লুক দেখতে পায়। তারা লক্ষ্য করে ভাল্লুকটি মারা গেছে এবং এরই মধ্যে তাদের মাথায় একটি বুদ্ধি আসে, আর সেটা হলো ভাল্লুকের এই পশম ব্যবহার করে তারা রাতটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেবে। তাই তারা পুনরায় মৃতদেহটা নিয়ে আইল্যান্ডে ফিরে যায়, যার ফলে ডিক তাদেরকে পুনরায় শাস্তি দেয় এবং অপমান করে। এবং সে যখন জানতে পারে জিনের কাছে একটি লটারি রয়েছে, তখন ডিক তাকে টর্চার করে। এই লটারির কথা শুনে জিনের ছোট ভাই শিয়াও লটারির অর্ধেক টাকা ভাগ দিতে বলে, কিন্তু জিন এতটাও লোভী ছিল যে তার ভাইকে সে না করে দেয়। এখন সময়ের সাথে সাথে তারা প্রত্যেকে বুঝতে পেরে যায় তারা এই জায়গা থেকে বেরোতে পারবে না। এখন কোম্পানির ওনার জেং তার মেয়ের ফটোটা ভালোভাবে দেখে এবং তার পকেটে থাকা সমস্ত টাকা ফেলে দেয়, কারণ সে বুঝতে পারে এই আইল্যান্ডের থেকে ফেরা কোনোভাবেই সম্ভব নয়। এটা এমন একটা পরিস্থিতি যেখানে টাকার কোনো দাম নেই। আর এইভাবেই
তাদের 21তম দিন কেটে যায়। এদিকে ডিকের আচরণ আরো বেশি খারাপ হতে শুরু করে। সে প্রত্যেককে খুব বেশি খাটাতে শুরু করে। এমনভাবে সে জিন এবং জেংকে খাবার খোঁজার জন্য দায়িত্ব দেয়। তারা দুজনেই বাধ্য হয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। আর এই কাজ প্রতিদিন করতে করতে এই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন বিকেল হলে এরা প্রত্যেকেই এক জায়গায় বসে একটি মিটিং করে, যেখানে জেন জানায় এখানে এমন কিছু করতে হবে যাতে এই জায়গা মানুষের বসবাস তৈরি হয়ে যায়। আর এই কথায় অনেকেই জেনকে সাপোর্ট করে, কিন্তু ডিকের এইসব কিছুই মোটেই পছন্দ হয় না। সে তাদেরকে জানায় যারা তার রুলস মানবে না তারা যেন এখনই এই গুহা থেকে বেরিয়ে যায়। এখন এই ঘোষণা শুনতেই পুরো টিম দুভাগে ভাগ হয়ে যায়, যেখানে একটি গ্রুপের লিডার হয় জেং এবং অন্যদিকে গ্রুপের লিডার হয় ডিক। কিন্তু অবাক করা বিষয় হলো বেশিরভাগ মেম্বারই জেংয়ের গ্রুপে চলে আসে। অন্যদিকে ডিকের গ্রুপে শুধুমাত্র সেন এবং বাকি কয়েকজন মেম্বার থাকে। এদিকে রাতের অন্ধকারে হাতে মশাল নিয়ে জেংয়ের এই গ্রুপ গুহা থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকেই তারা একটা ধ্বংস হয়ে যাওয়া শিপ খুঁজে পায়। আর এই শিপের জায়গা আগের শিপের থেকে অনেক বড় হয়, যার ফলে প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজেই এখানে রাখা যায়। এখন সকাল হলেই তারা বুঝতে পারে এই শিপটা আসলে কতটা বড়, যেটা দেখে তারা প্রত্যেকেই খুব খুশি হয়ে যায়। এদিকে এই খুশিতে সিয়াও ও জিন প্ল্যান করতে শুরু করে দেয় যে তারা লটারির টাকা পেলে কি কি করবে। অন্যদিকে ডিকের টিম খুব সমস্যায় পড়ে যায়, এমনকি তারা দৈনিক খাবার জোগাড় করতেও পারে না। আর এই সব কিছুই জিন লক্ষ্য করে, তাই সেনকে সে তার গ্রুপে নিয়ে আসে। এখন সেন এই পুরো শিপটা ঘুরে দেখে, যেটা দেখে সে খুব আনন্দিত হয়ে ওঠে। রাত হলে সেন জিনকে তার পার্সোনাল জীবন সম্পর্কে জানায়। সে জানায় তার স্বামী অন্য কাউকে ভালোবাসত, যার কারণে সে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন এদের মধ্যে কথাবার্তা চলতে চলতে তারা একে অপরে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই জেং সেখানে চলে আসে, যার ফলে সেন পুনরায় ডিকের গ্রুপে চলে যায় এবং পুরো টিমকে এই শিপের সম্বন্ধে জানিয়ে দেয়। আর এই খবর শুনে ডিকের পুরো টিম সকাল হতেই এই নতুন শিপে চলে আসে। এখন জেং প্রত্যেককে স্বাগত জানায় এবং এখানে বেঁচে থাকার জন্য কিছু তাস জেং প্রত্যেকের মধ্যে বিলি করে দেয় এবং জানায় এই তাসই হবে এখন থেকে তাদের টাকা। অর্থাৎ তারা কোনো কাজ করলে তার বিনিময়ে তারা তাস পাবে, আর সেই তাস ব্যবহার করে যে কোনো খাবার তারা একে অপরের কাছ থেকে কিনতে পারবে। এখন এই প্রস্তাব প্রত্যেকে মেনে নেয়, কিন্তু ডিক মানে না, তাই সে এখান থেকে চলে যায়। এই সব কিছুর পর জিন জেংকে মনে করিয়ে দেয় যে তাদেরকে এই আইল্যান্ড থেকে বার হতে হবে, কিন্তু জেং জানায় সে এখান থেকে বেরোতে চায় না। এমনকি সে তাদেরকে এখানে নিয়ে এসছে যাতে করে তারা এখানে ভালোভাবে বসবাস করতে পারে। আর এই কথা শুনে জিন এবং তার ভাই সিয়াও একদম চমকে যায়। তারা প্ল্যান করে আজ থেকে তারা জেনের গোলামি করবে না, তাই তারা দুজনেই এই শিপ ছেড়ে চলে যায়। আর এভাবেই তার 60তম দিন চলে আসে, যেখানে এই দুই ভাই একটি ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারে আশ্রয় নেয়। কিন্তু জিনের মনে তখনও লটারির কথা চলতে থাকে, তাই সে বারবার তার কাছে থাকা ক্যালেন্ডারটা দেখে, কারণ তার কাছে আর মাত্র 29 দিন আছে। আর এই 29 দিনের মধ্যেই তাকে লটারির টাকা তুলতে হবে, না হলে এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন যেহেতু তারা সেই শিপ থেকে চলে এসে, তাই তাদের কাছে মাছ ধরার জন্য কোনো জাল নেই, যার ফলে তারা মাছ ধরতে ব্যর্থ হয়। এখন ধীরে ধীরে এই দুই ভাই বুঝতে পারে যে এই আইল্যান্ড থেকে বেরোনোর মতো তাদের কাছে কোনো রাস্তা নেই, তাই তারা বাধ্য হয়ে পুনরায় শিপে ফিরে আসে। জিন লক্ষ্য করে এখানে জেং সেই তাস ব্যবহার করে একটা আলাদা দুনিয়া বানিয়ে ফেলেছে। এখানে থাকা প্রত্যেকে এখন ওই তাসের বদলে জিনিসপত্র কেনা বেচা করতে পারে। এখন জিন জেংয়ের কাছে ফিরে আসার তার কারণটা জানায় এবং জেংয়ের কাছে একটি মাছ ধরার নেট চায়, কিন্তু জেং তাকে ধার দেয় না, বরং এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে রাত হলে জিনের এই অবস্থা দেখে সেন একটা মাছ জিনের কাছে নিয়ে আসে, কিন্তু জিন সেটা নেয় না, কারণ সেন এখনো জেংয়ের দলে রয়েছে আর সে জেংকে পছন্দ করে না, তাই সে সেনকে ফিরিয়ে দেয়। আর এভাবেই 90টা দিন কেটে যায়। এদিকে জিনের মনের সব আশা শেষ হয়ে যায়,
এখন তার কাছে লটারির টাকার চাইতে খাবারের দামটা অনেক বেশি, কারণ খাবার না পেলে সে খুব শীঘ্রই মারা যাবে। আর তাই সে লটারিটাকে অবহেলার দৃষ্টিতে দেখে এবং তার পাশে রেখে দেয়। আর ঠিক তখনই আকাশ থেকে একটি মাছ পড়ে। জিন কিছুই বুঝতে পারে না। সে মনে করে হয়তো কোনো ঝড়ের কারণে এখন সেগুলো এখানে পড়ছে, যদিও কোথাও কোনো ঝড় থাকে না। কিন্তু জিন এইসবে বেশ কিছু ধ্যান দেয় না। যেহেতু তাদের পেটে খিদে, তাই এই দুই ভাই এই মাছগুলো খেতে শুরু করে। এবং একটা সময় যখন তাদের পেট ভরে যায়, জিনের মাথায় নতুন বুদ্ধি আসে। তারা প্ল্যান করে এই মাছগুলো সে ডিক এবং জেংয়ের কাছে বিক্রি করবে, যার ফলে তারা বাকি প্রয়োজনীয় জিনিস কালেক্ট করবে। এখন এরা প্ল্যান মতো কাজ করে, কিন্তু এমনটা করতে গিয়ে দুই দলের মধ্যে মারপিট বেঁধে যায়। কিন্তু যদিও মারপিট জিন ইচ্ছা করেই বাঁধায়নি, কিন্তু এগুলো তার ভালো লাগে, কারণ জেন এবং ডিক এই দুজনকেই জিন ঘৃণা করে। আর এই সব কিছুর পর সিয়াও ডিকের গ্রুপকে জানায় তারা যদি জেংয়ের কাছ থেকে মাছ ধরার নেট নিয়ে আসতে পারে, তাহলে তারা ফ্রিতেই তাদেরকে মাছ দেবে। আর এই কথা শুনে ডিক রাজি হয়ে যায় এবং জেংয়ের কাছে চলে যায় নেট আনার জন্য। সে জানায় সে নেট তখনই দেবে যখন সে পুরো মাছের অর্ধেকটা পেয়ে যাবে। এখন এই কথা শুনে ডিক ফের রেগে যায়, যার ফলে তাদের মধ্যে পুনরায় মারপিট শুরু হয়ে যায়। এবং আগের মতোই এই দুই ভাই দূর থেকে তাদের ফাইট দেখে মজা নিতে শুরু করে। আর এমনভাবেই বিকেল হয়ে যায়, কিন্তু এদের ফাইট থামে না। আর ঠিক তখনই হঠাৎ করে একটি ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। তারা ভালোভাবে দেখলে বুঝতে পারে এটা হলো জিন, যে কিনা শিপের জিনিসপত্র দিয়ে এই লাইটটা বানিয়েছে। জিন জানায় তাদের উচিত সে স্থানগুলো খুঁজে বের করা যেখানে ধূমকেতু আছড়ে পড়েনি। কিন্তু জেং এর বিরোধ করে, কারণ সে মনে করে ধূমকেতুর কারণে পৃথিবীতে শুধুমাত্র এই আইল্যান্ডটাই বেঁচে আছে, বাকি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন এই সবের মধ্যে সেন জিনকে সাপোর্ট করে, যার ফলে জিন তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় কিভাবে এই শিপটাকে তারা ঠিক করলে এখান থেকে বেরোতে পারবে। আর এই কথা শুনে প্রত্যেকের মনে আশা পুনরায় ফিরে আসে, যার ফলে তারা জিনকে তাদের নতুন লিডার বানিয়ে ফেলে। এখন জিন প্রত্যেককে তাদের আলাদা আলাদা কাজের দায়িত্ব দেয়, আর এমনভাবেই সে বেশ কিছু মেম্বারকে আবহাওয়া এবং সমুদ্রের জোয়ার ভাটা লক্ষ্য রাখার দায়িত্ব দেয়। কিন্তু এর মধ্যে ডিক তাদের কথা শোনে না, কারণ সে তার নতুন লিডারকে পছন্দ করে না। এদিকে জিং শিপের ব্যাটারি দিয়ে তার নিজের ফোনটা চার্জ করে এবং সেই ফোনের সাহায্যে বাকিদেরকে তার পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। আর এমনটা করাতেই জিনের ওপর তাদের বিশ্বাস আরো বেড়ে যায়। এখন এভাবেই তারা সুন্দরভাবে এই আইল্যান্ডের দিনগুলো কাটাতে থাকে। একদিন তারা একসাথে তাদের শিপটা পাথরের মাঝখান থেকে বের করে ফেলে। এখন সেই শিপের ব্যাটারি ব্যবহার করে তারা একটা পার্টির আয়োজন করে, যেখানে তারা প্রত্যেকে ডান্স করে এবং প্রতিটা মুহূর্ত এনজয় করে। একইভাবে জিন এবং সেনের রোমান্সও চলতে থাকে। বেশ কিছুদিন পর তারা আরও একটা পার্টির আয়োজন করে, আর ঠিক তখনই তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যার ফলে দুই ভাই এবং ডিক পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ায়, পাহাড়ের চূড়ায় যায় এবং সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করে। এখন এরই মধ্যে জিন দাবি করে এই শব্দ প্রতি 12 দিন অন্তর অন্তর হয়। তারা তিনজনই পাহাড়ের চূড়ায় ওঠে এবং তারা সেই শব্দের উৎস খুঁজে পায়। তারা দেখে সমুদ্রের মাঝে একটি জাহাজ চলছে এবং তার মধ্যে বাজি ফাটছে, যার ফলে এই আওয়াজ সেই বাজি থেকেই আসছে। এখন এই দৃশ্য দেখে ডিক বেশ খুশি হয়ে যায় এবং সে প্রত্যেককে জানিয়ে দেবে যে তাদেরকে নেওয়ার জন্য একটি শিপ এখানে এসেছে। কিন্তু এই দুই ভাই এমনটা মনে করে না। তারা প্ল্যান করে এই খবর তারা কাউকে জানাবে না, আর এমনটা করলে তারা প্রত্যেকের উপর রাজ করতে পারবে। এই সব কিছুর পর ডিক প্রত্যেককে এই শিপের কথা জানিয়ে দেয়, কিন্তু এই কথা মিথ্যে প্রমাণ করার জন্য এই দুই ভাই সবার সামনে ডিককে পাগল বলে এবং প্রত্যেককে বোঝায় এখানে কোনো শিপ আসেনি। এখন যেহেতু জিনের ওপর প্রত্যেকের বিশ্বাস বেড়ে গেছে, তাই তারা সবাই এই কথা মেনে নেয় এবং ডিককে একটি ফ্রিজে বন্দি করে দেয়। এখন সিয়াও একটি নতুন নিয়ম চালু করে, আর সেটা হলো রাত হলে কেউই পাহাড়ের চূড়ায় যাবে না। এদিকে বেশ কয়েকদিন পর প্রত্যেকটা মেম্বার ডিককে পাগল বলে খেপাতে শুরু করে, আর এই সব কিছু দেখে জিনের মোটেও ভালো লাগে না।
কারণ সে ভালোভাবেই জানে ডিক মোটেও পাগল নয়। তাই এই দুই ভাই পুনরায় প্ল্যান বানায় তারা আইল্যান্ড থেকে চলে যাবে, কিন্তু এই দুজনের লিডারশিপ তারা ছাড়বে না। পরের দিন জেন সিয়াওকে বেশ কিছু তার অফার করে এবং তাকে তার লিডারশিপ ছাড়তে বলে। সিয়াও এখানে জানতে পারে জেন প্রতিনিয়ত তাস ব্যবহার করে মাছ কিনছে এবং এমনটাই করে সে তাদের লিডারশিপ নিতে চায়। এই সব কিছু বুঝতে পেরে সিয়াও জেনকে তার মেয়ের পার্সোনাল ভিডিও দেখায় এবং তাকে ব্ল্যাকমেল করে এবং সে তাকে জানায় সে এখনো যদি তার কোম্পানির সমস্ত কিছু তার নামে লিখে না দেয় তাহলে এই ভিডিও সে প্রত্যেককে দিয়ে দেবে। এই ব্ল্যাকমেল দেখে জেংয়ের চোখে জল চলে আসে এবং তাছাড়াও সে মনে করে এই আইল্যান্ডের বাইরে সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাই সে খুব সহজেই তার কোম্পানি সিয়াওয়ের নামে লিখে দেয়। এই সব কিছুর পর সিয়াও জিনকে তার আসল প্ল্যানটা বলে। সে জানায় সে জেংয়ের কাছ থেকে তার মাছ ধরার নেট চুরি করবে এবং এখানে বসবাস করার জন্য সবকিছু নতুন করে তৈরি করবে। সে আরও জানায় কিভাবে জেংয়ের কাছ থেকে সে তার সম্পত্তি লিখে নিয়েছে, কিন্তু এগুলো মোটেও জিংয়ের পছন্দ হয় না। সে চিন্তা করতে থাকে তার ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারে। পরদিন সকালে বেশ কিছু মেম্বার জিনকে কিডন্যাপ করে সমুদ্র সৈকতে নিয়ে যায়। জিন লক্ষ্য করে সেন তাকে কিছু একটা সারপ্রাইজ দিতে চায়, যার কারণে তারা তাকে এখানে নিয়ে এসছে। আর এই সারপ্রাইজটা হলো সেন এখন জিনকে বিয়ে করতে চায়। যদিও একটা জিনের স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন জিনের পূরণ হলেও তার মনে খুশি থাকে না, কারণ সে এখান থেকে কোনো রকমে বেরোতে চায়। সে চিৎকার করে প্রত্যেককে জানায় এই সব কিছুই মিথ্যে, আর এখানে সত্যি সত্যি একটি জাহাজ এসেছিল আর ডিক মোটেও পাগল নয়। এই বলে সে ডিককে টেনে নিয়ে আসে এবং তাকে হেল্প করে, এবং ডিক তাকে কোনো রকম হেল্প করে না, কারণ সে এতদিনে নিজেকে সত্যি সত্যি পাগল বলে মনে নিয়েছে। আর এদিকে এই সব কিছু দেখে প্রত্যেককে জিনকে পাগল মনে করে এবং তাকে মারধর করতে শুরু করে। জিন তবুও হার মানে না, সে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করে, এমনকি সেনকেও, কিন্তু সেন মনে করে জিন তাকে ইগনোর করতে চায়।